আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মানিক। আজ আমি ডেঙ্গু প্রসঙ্গে কথা বলবো ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল স্যারের সঙ্গে। স্যার একজন শিশু বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। কামরুজ্জামান স্যার, আপনাকে হেলথ জার্নালে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার সাথে আজকে ডেঙ্গু নিয়ে কথা বলবো, যেহেতু এখন ডেঙ্গুর পুরো মৌসুম বলা যায় এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে হসপিটালগুলোতে। তো আপনি যেহেতু বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে আছেন, ওখানে তো বাচ্চাদের একটা চাপ থাকেই। সেই হিসেবে আপনার সাথে বাচ্চাদের প্রসঙ্গে কিছু কথা বলবো। প্রথম প্রশ্ন স্যার, ডেঙ্গুর ভাইরাস ছড়ানোর পর শিশুদের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা যায়? ধন্যবাদ। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। যে মশা, যে ডেঙ্গু বাহিত যে মশা যদি কোনো কারণে কোনো মানুষকে অথবা বাচ্চাদেরকে কামড়ায়, তাহলে 5 থেকে 7 দিন পরে থেকে এই ডেঙ্গুর সিমটমগুলো প্রকাশিত হয়। এই 5 থেকে 7 দিনকে সময়টাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি, এবং এই পরবর্তী সময়ে যে ডেঙ্গুর সিমটমগুলো নিয়ে প্রকাশ পায় সেটাকে আমরা সাধারণত ডেঙ্গুর সিমটম বলি। যে একটা যার ডেঙ্গু থাকবে তাকে কি বলবে, যে প্রথমে তার গায়ে ব্যথা থাকবে, প্রচুর পরিমাণে গায়ে ব্যথা, যেটাকে আমরা বডি এক বলি। তারপরে হাড্ডিতে ব্যথা, ব্রেক বোন ফিভার বলা হয়। এই জ্বরের ক্ষেত্রে একটা স্পেশালিটি থাকে, এখানে প্রচুর পরিমাণে হাড্ডির ভিতরে ব্যথা থাকে, যেটা মেডিকেল টার্মে বলা হয় ব্রেক বোন ফিভার, অর্থাৎ হাড্ডি ভেঙে যাওয়া যে ব্যথাটা, এই রকম একটা। তারপরে জ্বর থাকবে, এই জ্বরটা হাই গ্রেড ফিভার, যে 103, 4, 5 জ্বর সাধারণত। এই জ্বরটা কখনো বেজলাইন, অর্থাৎ সে কখনো নর্মাল টেম্পারেচারে আসে না, বেজলাইন টাচ করে না। কন্টিনিউয়াস বাবারা, বিশেষ করে প্যারেন্টসরা বলবে তার বাচ্চাকে অনেক জ্বর, স্যার জ্বরটা কমতেছে না। এবং এই বাচ্চাগুলো কিছু কিছু সিমটম নিয়ে আরো প্রকাশিত মানে আমাদের কাছে আসে, যেমন তার পেটে ব্যথা থাকবে, প্রচুর পরিমাণে পেটে ব্যথা। তারপরে বমি, কন্টিনিউয়াস বমি, সে যা খাওয়াচ্ছে তা বমি করে দিচ্ছে। তারপরে আর থাকে যে মাথা ব্যথা, যে বাচ্চাগুলো বলতে পারে যে তার ব্যথা করছে মাথায়, তারা মাথা ব্যথার কমপ্লেন করবে, যে প্রচুর পরিমাণে হেডেক আছে। আর এই হেডেকের সাথে সাথে রেট্রো অরবিটাল পেইন, অর্থাৎ চোখের পিছনে একটা ব্যথা করে, যেটাকে বলা হয় রেট্রো অরবিটাল পেইন। তো এই সিমটমগুলো নিয়ে সাধারণত আমাদের কাছে বাচ্চাগুলো আসে, এবং যখনই বাচ্চাগুলো আসে তখন মারা আরো কমপ্লেন করে যে তার বাচ্চা কিছু খাচ্ছে না, প্রচুর পরিমাণে অ্যানোরেক্সিয়া ডেভেলপ, অরুচি যেটাকে বলা হয়, অ্যানোরেক্সিয়া ডেভেলপ করে, তার বাচ্চার মুখের কাছে নিচ্ছে, সে কিছুই খাচ্ছে না। এইগুলো সিমটম নিয়ে সাধারণত আমাদের কাছে আসে। চিকিৎসার ক্ষেত্রে শিশুদের কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আপনারা? আসলে এখানে প্রথমে বলে রাখা দরকার যে জ্বর নিয়ে আসলে আমরা সাধারণত চিকিৎসার ক্ষেত্রে যে জিনিসটা প্রাধান্য দেওয়া হয়, যে বাচ্চাগুলো খেতে পারে তাদেরকে আমরা মুখে খেতে বলি, প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে বলি। কিন্তু যে বাচ্চাগুলো বমি করছে, তারপরে পেটে ব্যথা আছে, এগুলো তো খেতে পারে না, বমি করে, তার জন্য তাদেরকে হসপিটালাইজ করে রগে, অর্থাৎ আইভি স্যালাইন দিতে হয়। কারণ আপনি যা খাওয়াচ্ছেন সব বমি করে দিচ্ছে, বমি করে দিলে তো আরো তার ডিহাইড্রেশন ডেভেলপ করে, দুর্বল হয়ে যাবে, তার জন্য তাকে আইভি স্যালাইন দিতে হবে। আর যে বাচ্চাগুলো সাধারণত মানে এখানে ডেঙ্গুর ক্ষেত্রে আমি একটু জেনে বলে রাখি, ক্লাসিক্যাল ডেঙ্গু যেগুলো, এগুলো বাসায় রেখে ট্রিটমেন্ট পসিবল। বাচ্চাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে দিতে হবে। কিন্তু যেগুলো মানে ডেঙ্গুর সাথে ডেঙ্গু শক সিনড্রোম, অর্থাৎ ডেঙ্গু হিমোরেজিক ফিভার থাকে, সেই ক্ষেত্রে তাদেরকে হসপিটালাইজ করা, অর্থাৎ গায়ে র্যাশ এসে গেছে, যা খাচ্ছে তা বমি করে দিচ্ছে, পেটে ব্যথা আছে, রেড ফ্ল্যাগ সাইন কিছু কিছু বলা হয়, এইগুলো থাকলে আমরা হসপিটালে ভর্তি করতে বলি। হসপিটালে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়, তার প্রেশারটা মেনটেন করা হয়, প্রেশার স্যালাইন দিয়ে তাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে বলা হয়। আর যারা শকে আছে, বিশেষ করে যার পালস ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সেগুলোকে আমরা পালস ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ দেওয়া হয়। এখানে একটা জিনিস একটু বলে রাখা দরকার, যে আমাদের নর্মালি আমাদের প্যারেন্টসদের ভিতরে যে জিনিসটা, তারা জ্বর হয়েছে, বিশেষ করে প্ল্যাটিলেট নিয়ে একটা উত্তেজনা, এবং সবার ভিতরে একটা ভয় কাজ করে, কারণ প্ল্যাটিলেটটা কত। আসলে প্ল্যাটিলেট কাউন্ট নট এ ফ্যাক্টর। প্ল্যাটিলেট কাউন্ট দিয়ে আপনি ডেঙ্গু ট্রিটমেন্ট করা হয় না। ডেঙ্গু ট্রিটমেন্ট করা হয় তার পালস, ব্লাড প্রেশার, খাওয়ার রুচি, তারপরে সে খেতে পারছে কিনা, বমি করছে কিনা, তার ব্লাড প্রেশারটা ঠিক আছে না, এগুলো। প্ল্যাটিলেট যদি
20,000-এও চলে আসে, ভয়ের কোনো কারণ নেই। যদি 10,000-এ চলে আসে, তখন যদি তার স্পেসিফিক কিছু সাইন সিমটম থাকে, তার কোনো ব্লিডিং টেন্ডেন্সি আছে, ব্লিডিং হচ্ছে, দাঁতের গোড়াতে রক্ত পড়ছে, পায়খানা কালো হচ্ছে, তাহলেই সাধারণত এটা নিয়ে ভয়ের কারণ আছে। এই ক্ষেত্রে সাধারণত প্ল্যাটিলেট নিয়ে আমাদের চিকিৎসকদের একটা কনসার্ন থাকে, কিন্তু এর আগে সাধারণত কনসার্ন থাকে না। আর বাইরে যে জিনিসটা সবচেয়ে বেশি বাবা মার ভিতরে ভয় কাজ করে এবং একটা ভীততা কাজ করে, সেটা হলো এই প্ল্যাটিলেট, এবং সবাই এই প্ল্যাটিলেট নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু প্ল্যাটিলেট নট এ ফ্যাক্টর টু ম্যানেজমেন্ট অফ দ্য ডেঙ্গু। আচ্ছা স্যার, ডেঙ্গু থেকে বাচ্চাদের রক্ষা করতে অভিভাবকদের কি ধরনের ব্যবস্থা নিতে হবে? ধন্যবাদ, খুব একটা সমসাময়িক প্রশ্ন আপনি করেছেন। যে ডেঙ্গু থেকে করার জন্য প্রথমে সচেতনতা, এবং আপনার সচেতনতাই আপনার বাচ্চাটাকে রুখে দিতে পারে ডেঙ্গু। আপনার পারস্পরিক সচেতনতা, যেমন বলা হয় যে বাড়ির আশেপাশে যে ডেঙ্গু মশা প্রজনন যে স্থানগুলো আছে, স্থানগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে, ফিমিগেটে ডিস্ট্রয়েড করে দিতে হবে। ওখানে ডেঙ্গু মশা জমতে পারবে না। ডেঙ্গু মশা না থাকলে ডেঙ্গু হবে কোত্থেকে? তারপরে বাড়ির আশেপাশে যেখানে পানি জমে এমন জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে হবে। যেখানে সেখানে খেয়ে ডাবের খোসা, ফলের খোসা, যেখানে পানি জমে, প্লাস্টিকের যে ক্যান, এগুলো বক্স, এগুলো ফেলবেন না। তারপরে অনেক বাসায় আমাদের সাধারণত এখন এই নগরকেন্দ্রিক জীবনে বিশেষ করে পানিটা ধরে রাখতে হয়, যে অসার যে পানি ট্যাপ থেকে ধরে রাখতে হয়, কারণ সব বাসায় 24 আওয়ার্স পানি থাকে না। সেই জন্য এই পানি ধরে রেখে যে আপনি বড় ট্যাপে পানিটা ধরে রাখছেন, যে মানে কন্টেনারে পানিটা ধরে রাখছেন, তারকে ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ ওই পরিষ্কার পানিতেই সাধারণত ডেঙ্গু, সাধারণত ময়লা পানিতে তার বংশ বিস্তার করে না। এটা ডেঙ্গু একটা ভদ্র মশা, এ সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে জন্মে। তাহলে ওই আপনার বাথরুমে অথবা আপনার কোথাও যে পানিগুলো ধরে রাখছেন, এটা ঢাকনিটা যদি দিয়ে রাখেন, তাহলে আপনার এখানে মশা জমতে পারবে না। তারপর বিশেষ করে যে বাসায় আপনি ফুলের টবগুলো লাগান, এখানে যাতে পানি না জমে থাকে, এটা খেয়াল করতে হবে। তারপরে কিচেনের যে কিচেন স্পেস গুলো থাকে, এখানে যে পানিগুলো জমে থাকে বিভিন্ন জায়গায়, থালাবাটি ধোয়ার ফলে যে পানিগুলো জমে থাকে, এগুলো যাতে না জমতে পারে। আর একটা জিনিস সচেতনতার ভিতর বলবো, যে আপনার বাচ্চা যখন বাসায় বিশেষ করে দুপুর বেলায় ঘুমাবে, ডেঙ্গু কিন্তু রাত্রে বেলায় ডেঙ্গু মশা কামড়ায় না, এটা বেশিরভাগই দিনের বেলায় সাধারণত এই মশাগুলো কামড়ায়। তাহলে আপনি বাচ্চারা ডেঙ্গু মানে যখন ঘুমাচ্ছে তখন তাকে মশারিটা টানাই দিন, মশারি ভালো করে করে দিন, তাহলে ডেঙ্গু মশা কামড়াবে না। আর এখন আমাদের প্রতিটা বাসায় সাধারণত বাচ্চারা যে মোবাইল স্ক্রিন এফেক্টেড একটা সমস্যা সব বাসায় দেখা যায়। বাচ্চার হাতে মোবাইল আছে, তাকে মশায় কামড়াচ্ছে, সে খেয়াল করছে না, এগুলোকে একটু খেয়াল করতে হবে। বাসায় যাতে মশা না জন্মে তার জন্য একটু পর্যাপ্ত পরিমাণে করতে হবে। বাচ্চাগুলোকে বিশেষ করে ফুলহাতা জামা এবং ফুলহাতা পাজামা পরায় রাখতে হবে, তাহলে মশাগুলো কামড়াবে না, এগুলো একটু খেয়াল করতে হবে। ধন্যবাদ স্যার। ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো খাবার কি? আপনি যদিও লিকুইড টাইপের বলছেন, বাট আমি স্পেসিফিক নামগুলো জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা বেশিরভাগই বলি যে তরল জাতীয় খাবার খেতে হবে, স্পেসিফিক কোনো ভালো খাবারে বলা যায় না, কিন্তু আমরা বলি যে আপনি চিকেন চুপ খেতে দেন, মালটার রস, আনারের রস, তারপরে ইভেন বাসে পাতলা করে ডাল রান্না করে খেতে দেন। প্রচুর তরল জাতীয় খাবার, চিড়ে পানি, চিড়ের যে পানিটা হয়, পানিটা খেতে দেন। লেবুর রস দিয়ে শরবত বানায় খেতে দেন। বড়রা তো সাধারণত ডাবের পানি খায়, ছোটরা কি ডাবের পানি খাবে? হ্যাঁ, ডাবের পানি খেতে পারবে, তারা ডাবের পানি খেতে পারবে। কিন্তু এই মানুষের একটা ধারণা আছে ডাবের পানি খাইলে মনে হয় প্ল্যাটিলেট বাড়ে, কিন্তু এটা একটা ভুল ধারণা। ডাবের পানি খাইলে কোনো প্ল্যাটিলেট বাড়ে না, এটা আপনার ফ্লুইড রিকোয়ারমেন্টটাকে কমাবে। জি। আচ্ছা, ডেঙ্গু হলে কি ধরনের খাবার এড়িয়ে চলতে হবে? যেটা তো বলছেন আপনার ওগুলো খাওয়া উচিত, তরল খাবার খাওয়া উচিত, বাট এড়িয়ে চলবে কোন খাবার? ধন্যবাদ। আমরা ডেঙ্গুতে যে খাবারটাকে অ্যাভয়েড করে চলতে বলি, রঙিন খাবার, যা আপনার পায়খানাটাকে রংযুক্ত করে, অর্থাৎ লাল করে, সেই জাতীয় কালারটাকে চেঞ্জ করে, এই জাতীয় খাবারটা খেতে আমরা নিষেধ করি। কারণ কোনো প্রকার যদি ব্লিডিং টেন্ডেন্সি থাকে, তাহলে এই কালার খাবারের জন্য, কালার যে আপনার স্টুলের কালার অথবা ইসের যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সাধারণত বোঝা যায় না অ্যাকচুয়ালি তার ইসের সাথে কোনো ব্লিডিং হচ্ছে কিনা। সেই জন্য আমরা এই ক্ষেত্রে বলি যে মানে যেটা হলো যে আমরা যেটাকে আনার বলি, আনারটা খাবে না, ড্রাগন ফল, লাল শাক, হ্যাঁ, তারপরে বিটরুট, এই জাতীয় খাবারগুলো সাধারণত আপনার খাবার মানে পায়খানা প্রস্রাবের রংগুলো চেঞ্জ করে থাকে।
সেজন্য এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলতে হবে। সর্বজাতীয় খাবার খাবে, কিন্তু এই খাবারগুলো খেলে তার যে অবজারভেশনে তার কোনো ব্লিডিং টেন্ডেন্সি হচ্ছে কিনা এগুলো সাধারণত বোঝা যাবে না। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদেরকে দেওয়ার জন্য। বন্ধুরা, ডেঙ্গু বিষয়ে ডাক্তার মোহাম্মদ কামরুল স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, যেগুলো আপনাদেরও কাজে লাগবে। আর উনি যেহেতু শিশু বিশেষজ্ঞ, তাই শিশুদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। সবাই সচেতন থাকবেন সেই কামনায় রইল। দেখা হবে নতুন কোনো ডাক্তারের চেম্বারে। আল্লাহ হাফেজ।